সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রণয়স ম্যাথ আপ। আমি প্রণয় এবং আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম টার্গেট আরআরবি এনটিপিসি অ্যান্ড গ্রুপ ডি 2025 টার্গেট সিরিজ। তোমরা সকলেই জানো আমি এই সিরিজে বিগত বছরের অঙ্ক প্রশ্ন সমাধান করে দেই উইথ ট্রিক এবং টিপসের মাধ্যমে। যারা আরআরবি এক্সাম নতুন দিচ্ছ, এনটিপিসি এক্সাম নতুন দেখছো, তাদের জন্য আজকের ভিডিওটি হবে খুবই একটি ইনফরমেটিভ ভিডিও। কেননা এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে কোশ্চেন প্যাটার্ন থেকে শুরু করে কিভাবে অঙ্ক খুবই কম সময়ে সমাধান করতে হয়, শর্ট ট্রিক্স এবং টিপসের মাধ্যমে করতে হয় সেটি তোমাদেরকে শেখাবো। এছাড়াও যাদের বেসিক কনসেপ্টে দুর্বল রয়েছে তারা অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখো। এই প্রত্যেকটি ভিডিওতে আমি বেসিক থেকে অ্যাডভান্স পুরো অঙ্ক সুন্দরভাবে তোমাদেরকে শিখিয়ে দেই। আশা করি তোমাদের নেক্সট টাইম ভিডিওটি দেখতে হবে না। তো চলো আর দেরি করছি না, শুরু করছি। সো আজকে যে সেটটি করতে চলেছি সেটি হচ্ছে 9 সেট, অর্থাৎ এই সিরিজের 9th নাম্বার ক্লাস। তোমরা আশা করি ভিডিওটি এনজয় করবে। যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে এবং বেশি পরিমাণে লাইক করে দাও এবং কমেন্টে লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে। তো চলো আমরা শুরু করছি প্র্যাকটিস সেট। 1 নম্বর অঙ্কটি কি বলেছে, 10টি পর্যবেক্ষণের গড় হলো 17, আরও একটি পর্যবেক্ষণ যুক্ত করা হলে নতুন সংখ্যাটির গড় হয় 16। তাহলে 11তম পর্যবেক্ষণের মান কত? যখনই আমরা গড়ের অঙ্ক দেখব তাহলে কি করে দেব, সমষ্টি বের করার চেষ্টা করব। অর্থাৎ কার সমষ্টি? 10টি পর্যবেক্ষণের সমষ্টি কত? তাহলে কীভাবে বের করি, 10 মাল্টিপ্লাই গড় কত 17, অর্থাৎ 10টি পর্যবেক্ষণের সমষ্টি হয়ে গেল 170। একইভাবে একটি পর্যবেক্ষণ অ্যাড হলো, অর্থাৎ 11টি পর্যবেক্ষণের গড় কত বলেছে 16, অর্থাৎ তাদের সমষ্টি কত 176। অর্থাৎ আমি এই সংখ্যার সমষ্টির সাথে একটি সংখ্যা অ্যাড করার পর এটা হলো সংখ্যাটি কত 6 আমি অ্যাড করেছি, তাই গড় এত হয়ে গেল, আমাদের 16 হয়ে গেল। তো এটাই জানতে চেয়েছে 11তম পর্যবেক্ষণটির মান কত। তার মানে 11 নাম্বার সংখ্যাটা যে আমি অ্যাড করেছি সেই সংখ্যাটি কত, সেই সংখ্যাটি হয়ে গেল আমাদের 6, অর্থাৎ সি নাম্বার হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আজকে যে আমি প্র্যাকটিস সেটটি করাতে চলেছি সেটি হচ্ছে আরআরবি এনটিপিসি এক্সামের 12 এপ্রিল 2016 সালের 3rd শিফটের কোশ্চেন। ঠিক আছে, একটু তোমরা মেমোরাইজ করে নেবে। চলো পরের কোশ্চেন। রিতেশ 20% লাভে একটি পেন 36 টাকায় বিক্রয় করে। ঠিক আছে, তো 20% লাভ মানে কি জানি আমরা 120, ঠিক তো আমরা করে এসেছি। তার মানে আমরা এটা ঐকিক নিয়মে করব। 36 টাকায় সে পেন বিক্রয় করলে অ্যাকচুয়াল কত টাকা লাভ হয়, তার 120 টাকা লাভ হয়। 1 টাকায় যদি বিক্রয় করে তাহলে কত, 120/36। এখন যদি সে 33 টাকায় বিক্রয় করে তাহলে তার মান কত হবে? কাটাকাটি করে দেব, 3 11 33, 3 12 36, 12 দিয়ে 10, অর্থাৎ কত হয়ে গেল 110। তার মানে কি হলো, তার মানে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি সে 10% কি করবে, লাভ করবে। কিভাবে বুঝলাম স্যার, দেখে নাও। আমি যদি জিনিসটিকে দ্রব্যটিকে ধরে নিই 100 টাকা, লাভ করেছি কত 20%, কত হলো 120 হলো। ওই রকম দ্রব্যটির দাম যদি 100 টাকা হয়, আমি কত করলাম 110% বিক্রয় করলাম, তার মানে কি 10% আমাদের অলরেডি লাভ হয়ে গেল, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। মেবি ক্লিয়ার? তো অবশ্যই একটি করে লাইক দিয়ে দাও এবং কমেন্টে লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে। পরবর্তী কোশ্চেন, একটি লাইট হাউসের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 20 মিটার। ঠিক আছে, আমি একটু ত্রুটি করে নিচ্ছি। সমুদ্রপৃষ্ঠ থেকে একটি লাইট হাউসের উচ্চতা 20 মিটার, সমুদ্রের জাহাজটির বিষণ্ণ কোণ 30 ডিগ্রি। তো এখানে অনেকের অসুবিধা হতে পারে, বিষণ্ণ কোণটি কি? তো দেখে নাও চিত্রটি, জাহাজটি রয়েছে এখানে, বিষণ্ণ কোণ মানে হচ্ছে এই তির্যকভাবে যে কোণটি টানছে সেটি হয়ে গেল আমাদের বিষণ্ণ কোণ। এই বিষণ্ণ কোণের মান বেরিয়ে গেল আমাদের 30 ডিগ্রি। সেক্ষেত্রে লাইট হাউসের পাদদেশ থেকে, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব কত? তাহলে আমাদের লম্ব দেওয়া রয়েছে, আমাদের ভূমি বের করতে বলেছে। আমরা লিখে নিচ্ছি লম্ব বাই ভূমি সমান সমান, লম্ব বাই ভূমিতে কি হয় আমরা সকলেই জানি, tan থিটা হয়। থিটা মানে কি, কত ডিগ্রি, কত ডিগ্রি হয়েছে 30 ডিগ্রি, তাহলে tan 30। লম্বর মান জানি আমরা 20, ভূমির মান বের করতে বলেছে, অর্থাৎ এখন tan 30-র মান কত, tan 30-র মান হচ্ছে 1/√3। এখন ভূমি ইজুকাল টু বজ্রগ্রহণ করে দিলাম, তাহলে আমাদের 20√3 হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। ওকে, তাহলে বি নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার।
4 নম্বর কোশ্চেন, অপর্ণা একটি দ্রব্যের ধার্য মূল্য পরিবর্তন করে এবং ক্রয় মূল্যের উপর 50% হারে স্থির করে। তার মানে অপর্ণা একটি দ্রব্য ধরে নিচ্ছি 100 টাকায় কিনেছে, এটা হচ্ছে সিপি, এবং রিটেল প্রাইস কত রেখেছে, কত টাকায় বিক্রয় করবে ভেবেছে, ক্রয় মূল্যের উপর 50% হারে অর্থাৎ 150 টাকায় বিক্রয় করবে স্থির করলো। ঠিক আছে ভাই, এখন সে আনুমানিক 10% লাভ করতে চায়, তার মানে সে কিনেছে 100 টাকায়, লাভ কত করতে চায়, 10% অর্থাৎ 110 টাকায় সে বিক্রয় করতে চায়। তাহলে কতটুকু ইস্যু করলো ওরা, ছাড় দিল, 40 টাকা ছাড় দিল। এখন কার উপর ছাড় দিল, অবভিয়াসলি বুঝতেই পারছি 150 টাকার উপর ছাড় দিল, তাহলেই তো 110 টাকা হলো, অর্থাৎ 140/150 ইন্টু শতাংশের জন্য 100, 0 কেটে দিচ্ছি, 5 দিয়ে 3 5 15, 5 20 100, অর্থাৎ 80/3, 80/3। এখন এটাকে যদি আমরা ভাগ করে নেই, সরি ঠিক আছে, এখন যদি আমরা এটাকে ভাগ করে নিই, আমাদের ভাগফল কত বের হবে, 3 দুগুনি 6, অর্থাৎ 26.66%। তো দেখো এরকম কিন্তু কোনো অ্যান্সারই দেওয়া নেই, আমাদের রাউন্ড ফিগারে জানতে চেয়েছে, অর্থাৎ আমরা জানি পয়েন্টের পর 6 থাকলে, 5-এর বেশি থাকলে সেটি রাউন্ড হয়ে কত হয়ে যায়, 27 হয়ে গেল। ওকে, অর্থাৎ সে কত শতাংশ ছাড় দিবে, 27% ছাড় দিবে, অর্থাৎ এ নাম্বার হয়ে গেল রাইট অ্যান্সার। এখানে একটু ভুল আছে, একটু তোমরা সংশোধন করে নাও, ভুলটি হয়ে যাচ্ছে এখানে 147 হবে, ঠিক আছে, 147, ঠিক আছে, এটা একটু প্রিন্টিং তো বলা যায় না, টাইপিং একটু মিস্টেক রয়েছে, ঠিক আছে, 147 বলেছে। যদি ত্রিভুজের কোণগুলি 147 অনুপাতে থাকে, 1:4:7 অনুপাতে থাকে, তাহলে সর্ববৃহত্তম কোণটির সাথে ক্ষুদ্রতম কোণটির অনুপাত কত? বুঝতেই পারছি সবচেয়ে বড় কোণ হচ্ছে 7 এবং সবচেয়ে ছোট হচ্ছে 1। কে আগে রয়েছে? সর্ববৃহৎ কোণ রয়েছে, তাহলে সর্ববৃহৎ কোণ ইস্টু ক্ষুদ্রতম কোণ, অর্থাৎ 7:1 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সি নাম্বার হয়ে গেল রাইট। ওকে, দেখো অরুণ এবং অমিত একটি কাজ যথাক্রমে 9 দিনে এবং 12 দিনে সম্পূর্ণ করতে পারে। আমি লিখে নেই, অরুণ আর অমিত একটি কাজ করছে, অরুণ করছে 9 দিনে, অমিত করছে 12 দিনে। লসাগু করি আমরা সকলেই জানি, লসাগু আসছে 36। অরুণের এফিসিয়েন্সি 4, অমিতের এফিসিয়েন্সি 3। এখন বলেছে তারা পরিবর্ত দিনে কাজ করে, এটাই হয়ে যাবে সমস্যা। পরিবর্ত মানে কি? তার মানে প্রথম দিন অমিত কাজ করবে, কত ইউনিট করে কাজ করে? 4 ইউনিট। অরুণ, প্রথম হচ্ছে অরুণ, আর দ্বিতীয় হচ্ছে অমিত, দ্বিতীয় দিনে কাজ করবে অমিত, একদিন পর পর কাজ করবে 3 ইউনিট, অর্থাৎ টোটাল তারা 2 দিনে কত ইউনিট করে কাজ করছেন? 7 ইউনিট হয়ে গেল। এখন শেষে কি বলেছে? পুরো কাজের 35/36 অর্থাৎ 35/36 অংশ কত দিনে সমাপ্ত হবে? তো পুরো কাজ তো 36, হ্যাঁ, আমাদের কি জানতে চেয়েছে? 35 অংশ কবে কাজ করবে, তাহলে 35 ইউনিট কাজ করতে তার কতদিন সময় লাগবে? তাহলে এখানে কত মাল্টিপ্লাই করতে হবে? 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, সেহেতু দিনের এখানেও 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ তারা 10 দিনে কাজটি সম্পূর্ণ করবে, অর্থাৎ এ নাম্বার অপশন হয়ে গেল এখানকার রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে। তো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে ভিডিওটি কেমন হয়েছে। যদি কোনো জায়গায় অসুবিধা তোমরা ফেস করো তো সেটিও আমাকে বলতে পারো, আমি নেক্সট ভিডিওতে সেটি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, চলো। যদি একটি সংখ্যার আদর্শ বিচ্যুতি হয় 3, ঠিক আছে, জনসংখ্যার প্রসারণ কত? আমরা এরকম একটি অঙ্ক করেছিলাম আগের প্রিভিয়াস ভিডিওতে, আমি সেটা দেখাচ্ছি তোমাকে। এই যে এটা সেট নাম্বার 8-এ আমরা করেছিলাম। 7 নাম্বার কোশ্চেন কি বলেছিলাম? একটি ডেটা সেটের ভ্যারিয়েন্স হচ্ছে 121, সেই ডেটা সেটের বিচ্যুতি কত? বিচ্যুতি কত বের করতে গেলে কি করেছিলাম আমরা? √121 করেছিলাম, অর্থাৎ অ্যান্সার বেরিয়েছিল 11। 11 কি বের হলো? বিচ্যুতি বেরালো। আমাদের এটা এবার কোশ্চেনে দিয়েছে, বিচ্যুতি দেওয়া রয়েছে, আমাদের ভ্যারিয়েন্স বের করতে বলেছে, ঠিক? তাহলে কি করতে হবে? 11কে স্কোয়ার করতে হবে, তাহলে তো ভ্যারিয়েন্স বের হবে। ঠিক একই রকমভাবে এই অঙ্কটিও আমাদের বের করতে হবে। আমাদের বিচ্যুতি দেওয়া রয়েছে 3 এবং এর প্রসারণ বের করতে চেয়েছে, জানতে চেয়েছে, তাহলে কি হয়ে যাবে? 3 এর স্কোয়ার সিম্পলি
তাহলে হয়ে গেল 9, অর্থাৎ এ নাম্বার হয়ে গেল রাইট অ্যান্সার। একজন পাইকারি বিক্রেতা 1 টাকায় 60টি ক্লিপ ক্রয় করেছেন, ঠিক আছে। 40% লাভ করতে হলে তাকে 1 টাকায় কতগুলি ক্লিপ বিক্রয় করতে হবে। যখনই দেখবো আমরা 1 টাকায় এতটি, ঠিক আছে, বা 10 টাকা 10টি জিনিসের দাম 5 টাকা, যখনই এরকম টাকা এবং টি এর ব্যাপারটি দেখব, এই টাকা এবং টি এর ব্যাপারটি দেখব, তখন সবসময় একটি বের করার চেষ্টা করব। 60টি ক্লিপের দাম কত বলেছে? 1 টাকা, তাহলে একটি ক্লিপের দাম কত হবে? 1/60 টাকা হয়ে গেল। এটা ক্রয় মূল্য বের হলো কতটি? একটি প্রোডাক্টের মূল্য। আমাদের বলেছে 40% লাভ করতে হবে, তাহলে 40% লাভ করতে হবে মানে কি? 140/100। 0 0 কেটে দিচ্ছি বাবু, 7 দুগুনি 14, অর্থাৎ 2/10। যদি ভাগ করে দেই তাহলে আমাদের আসবে 0.2। তাহলে একটি প্রোডাক্টের মূল্য 0.2 টাকায় বিক্রয় করব। একটি প্রোডাক্টকে আমি 0.2 টাকায় বিক্রয় করব। তাহলে 1 টাকায় কতগুলি প্রোডাক্ট করব? জাস্ট উপরে 1 টাকা বাই প্রোডাক্টের মূল্য 0.2। এই পয়েন্টের জন্য উপরে চলে গেল 0, ওকে। অর্থাৎ 1 টাকায় আমি 5 পিস ক্লিপ বিক্রয় করতে পারবো। খুবই সিম্পল ছিল এরকম অঙ্ক। এরকম অঙ্কই কিন্তু আমরা 2025 সালের আরআরবি এনটিপিসিতে দেখতে চলেছি, কেননা এরকমই স্ট্যান্ডার্ডের অঙ্ক প্রতিবারই আমরা দেখি। তো সমস্ত স্টুডেন্টের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং বাড়িতে প্র্যাকটিস করো। যেগুলো আমি করাচ্ছি সেগুলোই না দেখে প্র্যাকটিস করা শুরু করে দাও, দেখবে তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। এর সাথেও ইংরাজি নেই আমরা সকলে জানি, জিকে এবং জিআই দেখো দুর্দান্ত রেজাল্ট হবে, তোমরা প্রথমবারেই ক্র্যাক করতে পারবে, এটুকু আমি বিশ্বাস দিতে পারি তোমাদেরকে, ওকে। অর্থাৎ 5 নাম্বার কোশ্চেন অ্যান্সারটি হয়ে যাচ্ছে আমাদের, বি নাম্বার অ্যান্সারটি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। সো তোমরা এফোর্ট লাগাও প্লাস প্র্যাকটিস করো, দেখবা তোমাদের চাকরি কনফার্ম হবেই হবে, এটা আমার কথা, ওকে। চলো, 3টি সংখ্যা দেওয়া রয়েছে, যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির 3 গুণ এবং তৃতীয়টির দ্বিগুণ। তাহলে আমরা লিখে নিচ্ছি ফার্স্ট সংখ্যা, সেকেন্ড সংখ্যা, থার্ড সংখ্যা। কি বলেছে? দ্বিতীয়টি প্রথমটির 3 গুণ, আবার তৃতীয়টির আবার দ্বিগুণ। তার মানে আমাদের মাথায় ব্রেনে ক্যালকুলেশন করতে হবে। তাহলে যদি আমি দ্বিতীয় সংখ্যার মান ধরে নিচ্ছি 6, ধরে নিচ্ছি জাস্ট 6, তাহলে কি বলেছে প্রথম লাইনটি? দ্বিতীয়টি প্রথমটির 3 গুণ, তার মানে প্রথমটি হয়ে যাবে 2। প্রথমটি 3 গুণ আছে তো, এই দেখো প্রথমটি 3 গুণ হয়ে যাচ্ছে দ্বিতীয়টি। নেক্সট তৃতীয়টির আবার দ্বিগুণ, তৃতীয়টিকে ধরে নিলাম 3, এর কি 2 গুণ? অবভিয়াসলি এর 2 গুণ, তার মানে সংখ্যাগুলো হয়ে যাচ্ছে 2:6:3। এভাবে একটু মাইন্ডে ক্যালকুলেশন করতে হবে ভাই, দেখবে হয়ে যাবে। তাহলে কি হয়ে গেল? 2:6:3 হয়ে গেল আমাদের। যদি সংখ্যা 3টির গড় যদি 66 হয়, সংখ্যা 3টির গড় যদি 66 হয়, তাহলে প্রথম সংখ্যাটি কত? আমরা জানি অনুপাত থেকে সংখ্যাতে বের করার জন্য একটি ধ্রুবক ধরে নিতে হয়, আমি x ধ্রুবক ধরে নিচ্ছি। আর গড়ের ফর্মুলা কি তোমরা সকলেই জানো? সংখ্যাগুলির যোগফল বাই সংখ্যাগুলি। যোগফল কত? 6 আর 3 9, 10, 11। তাহলে 11x বাই কটি সংখ্যা? 3টি সংখ্যা। এদের গড় কত বলেছে? 66 বলেছে। এখন কাটাকাটি করে দাও ভাই, 11 দিয়ে 6, অর্থাৎ x এর মান বেরিয়ে গেল 3 6 18। এখানে কিন্তু আমাদের অঙ্ক শেষ নয়, এটা কিন্তু অ্যান্সার নয়। কি বলেছে? প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যা কত ধরেছি? প্রথম সংখ্যা ধরেছি আমরা 2x, দ্বিতীয় সংখ্যা 6x, তৃতীয় সংখ্যা 3x, অর্থাৎ 2 ইন্টু প্রথম x এর মান কত? 18, অর্থাৎ প্রথম সংখ্যাটি হয়ে গেল আমাদের 36। এ নাম্বার অপশন হয়ে গেল রাইট অ্যান্সার। আশা করি অঙ্কগুলি সোজাই ছিল, যাই হোক প্র্যাকটিস করবে। 10 নাম্বার অঙ্ক, সুন্দর একটি অঙ্ক দিয়েছে আমাদেরকে, খুবই সুন্দর, আমরা দেখে নিচ্ছি। পিহু, ঠিক আছে, এবং আয়ু 28 মিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার পথে দৌড়াচ্ছিল। ঠিক আছে ভাই, বৃত্তাকার পথে দৌড়ালো, বুঝলাম। পিহুর গতিবেগ যদি 48 মিটার পার সেকেন্ড হয় এবং আয়ুর গতি 40 মিটার পার সেকেন্ড হয়, তাহলে তারা পুনরায় প্রথমবার কখন সাক্ষাৎ করবে? ভাই এটা আশা করি অনেকেই বুঝতে পারছো।
সো আমাদেরকে এখানে দুটো জিনিস একসাথে কম্বাইন করে দিয়েছে। কি কি জিনিস বলতে পারবে? একটি হচ্ছে আমাদের সময় ও দূরত্ব এবং একটি হচ্ছে আমাদের বৃত্ত। ঠিক, তাহলে আমরা করে নিচ্ছি, আমাদের ভয় পাওয়ার কোনোই ব্যাপার নেই। একটু ওয়েট করো। হ্যাঁ, এখন দেখো আমি একটি বৃত্ত আঁকি নিচ্ছি। ঠিক আছে, একটি বৃত্ত হয়ে গেল। যাই হোক, বৃত্তটির ব্যাস বলেছে 28, কিন্তু আমাদের বৃত্তর ব্যাসের কোনো প্রয়োজন নেই, আমাদের ব্যাসার্ধর প্রয়োজন। ব্যাসার্ধ মানে কি? ব্যাসের অর্ধেক। কত? 14। টোটালটার মান 28, আমাদের এইটুকু জানতে চেয়েছে, এইটুকু লাগবে অঙ্কে, আমাদের এটুকু লাগবে, ব্যাসার্ধ লাগবে। 14 বেরিয়ে গেল। পিহু এবং আয়ু দুজনেই দৌড়ানো শুরু করলো। একজনের গতিবেগ 48, একজনের গতিবেগ 40। তার মানে আমরা সময় দূরত্বে কি জানি? রিলেটিভ স্পিড কি? দুজনের রিলেটিভ স্পিড, তারা যেহেতু একই দিকে দৌড়াচ্ছে তাহলে আমার রিলেটিভ স্পিড মাইনাস হয়ে যায়, অর্থাৎ 48 মাইনাস কত? 40 হয়ে গেল 8। তাদের রিলেটিভ স্পিড 8 মিটার পার সেকেন্ড। এখন প্রথমবার সাক্ষাৎ করবে, অর্থাৎ টাইম জানতে চেয়েছে। টাইমের ফর্মুলা কি? ডিস্টেন্স বাই স্পিড। আমরা তো ডিস্টেন্স জানি না, স্পিড জানি কত? 8। ডিস্টেন্স কত? তো দেখো, একটা মাঠকে যদি আমি প্রদক্ষিণ করি এইভাবে, তাহলে কিন্তু মাঠটিকে আমি গোল করে একবার ঘুরলাম। তার মানে কি? আমরা পরিধিতে ঘুরলাম। যখনই আমরা মাঠের, পুকুরের বা আয়তক্ষেত্রের, বর্গক্ষেত্রের চারিপাশে ঘুরব, তখন সেটি হয়ে যাবে পরিসীমা বা পরিধি। তাহলে প্রথমে এই মাঠটির পরিসীমা বের করে নেই। পরিসীমার ফর্মুলা 2πr। তাহলে 2π মানে 22/7, আর এর মান হয়ে যাচ্ছে 14। 7 দুগুনি 14, 22 দুগুনি 44, দুগুনি 48, সরি 44 দুগুনি 48 বলতে 88। তাহলে সেই মাঠটির, সেই গোল মাঠটির, বৃত্তাকার মাঠটির পরিধি 88, অর্থাৎ পরিধি মানেই তো ডিস্টেন্স। জাস্ট ডিস্টেন্সের জায়গায় বসিয়ে দাও ভাই। তাহলে তারা কত সেকেন্ড পর? 11 সেকেন্ড পর মিলিত হবে। ওকে, খুবই সিম্পল একটি কোশ্চেন ছিল, দুটো কম্বাইন করা। ঠিক আছে, সময় দূরত্ব এবং পরিমিতি কম্বাইন করে দিয়েছে, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। একটি সুপারফাস্ট ট্রেন 90 কিমি প্রতি ঘন্টা গতিবেগে, ঠিক 25 সেকেন্ডে 36 কিলোমিটার গতিবেগে চলা একটি বাইক আরোহীকে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? দৈর্ঘ্য অর্থাৎ ডিস্টেন্স, ফর্মুলা স্পিড ইনটু টাইম। ভাই স্পিড কত জানি না, যেহেতু দুটো স্পিড দেওয়া রয়েছে আমাদের রিলেটিভ স্পিড বের করতে হবে। ঠিক, তাহলে ট্রেনটাও যাচ্ছিল এই পাশে কত গতিবেগে? 90 গতিবেগ নিয়ে। আবার একটি বাইক আরোহী এপাশ দিয়ে যাচ্ছিল, এর গতিবেগ কত ছিল? 36 ছিল। তার মানে আমরা বুঝতেই পারছি একই দিকেই যাচ্ছে, যেহেতু নিশ্চয়ই তাদের রিলেটিভ স্পিড মাইনাস হয়ে যাবে। 90 মাইনাস 36 হয়ে গেল 54। 54 কি বের হলো? ভালো করে দেখো কোশ্চেনে, কিমি প্রতি ঘন্টা, কিমি পার আওয়ার। তাহলে বসিয়ে দিই 54 কিমি পার আওয়ার। কিন্তু ভাই দেখো, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার জানতে চেয়েছে এবং সময় সেকেন্ডে দেওয়া রয়েছে। তাহলে আমরা 54কে কি করব? 54 কিমি পার আওয়ারে কি করব? একে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে মিটার পার সেকেন্ডে বাড়িয়ে আনবো, অর্থাৎ 5/18 দিয়ে মিটার পার সেকেন্ডে হয়ে গেল ইনটু টাইম কত লেগেছে? 25 সেকেন্ড। জাস্ট কাটাকাটি করে দেব 3 দিয়ে, তাহলে 3 5 15 ইন্টু 25 হয়ে গেল 375 মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? 375 মিটার। এছাড়াও আমরা জানি, যখনই একটি ট্রেন, ঠিক, একটি খুঁটি, একটি ব্যক্তি, একটি গাছকে অতিক্রম করবে, তার মানে ট্রেনটি নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করবে। আবার যখন ট্রেনটি প্ল্যাটফর্মটিকে বা একটি ব্রিজ বা অপর একটি ট্রেনকে অতিক্রম করবে, তাহলে কি হয়ে যাবে? ট্রেনের দৈর্ঘ্য তো থাকবে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অ্যাড হয়ে যাবে। ওকে, এটুকু একটু এক্সট্রা জানিয়ে রাখলাম তোমাদেরকে। নিম্নের সংখ্যা জোড়ার মতো সম্পর্কিত সঠিক জোড়াটি নির্বাচন করুন। 9:27, আমরা বুঝতেই পারছি 9 এবং 27 এটা হচ্ছে স্কোয়ার এবং কিউবের জিনিস। কত?
3 স্কোয়ার 3 কিউব, তারপরে কত কত রয়েছে, প্রথমটা তো হবে না, কেননা প্রথমটার স্কোয়ার হতে হবে, কেটে দিলাম। দ্বিতীয়টা কারো স্কোয়ার সংখ্যাই না। তৃতীয়টা কি কারো স্কোয়ার সংখ্যা 15? না, কিন্তু চতুর্থটা কত, 81 হচ্ছে 9 স্কোয়ার, আর 9 কিউব হয়ে যাচ্ছে 81:729, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কটি দেখে নাও, বীজগাণিতিক সমস্যা থেকে দিয়েছে। তাহলে এক্স প্লাস 1/x = 5, প্রথমে আমরা এটাকে সলভ করে নেব, ভাঙিয়ে নেব। তাহলে কি আমরা যদি লসাগু করে নেই, লসাগু আমাদের কি বের হবে, এক্স বের হবে। এখানে x² + 1 = 5। আমরা এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে x² + 1 5x, তাহলে x² - 5x, ঠিক আছে, থাক, এটা এইটুকু আমরা রাখছি। হ্যাঁ, দেন পরে নেক্সট কি করা যাচ্ছে দেখে নিচ্ছি। বলেছে 5x ভাগ এত, তাহলে লিখে নিচ্ছি 5x ভাগ কত, 5x² - 10x + 5। দেখো উভয় থেকে আমরা 5 কমন নিতে পারি, 5 কমন নিলে কি দাঁড়াবে, 5 × x, আর এখানে কত দাঁড়াবে 5 যদি কমন নিয়ে নেই তাহলে এখানে x² - 2x প্লাস 1 দাঁড়াবে, ঠিক তো, 5 5 কেটে যাচ্ছে। তাহলে আমরা এত এর মান বের করতে হবে। তাহলে দেখো আমরা এটাকে ওভাবে চেঞ্জ করব, আমরা এটাকে ঠিক এই মানে চেঞ্জ করব। তাহলে x² তো হলো, এখন 2x, তার মানে কি আমরা যদি 5xটিকে ভিতরের দিকে আনার চেষ্টা করি, অর্থাৎ বাঁদিকে আনার চেষ্টা করি, সেটি 5x হয়ে যাবে, প্লাস 5x এখানে হয়ে গেল -5x প্লাস 1 = 0। এখন x² এটাকে আমরা ভাঙিয়ে লিখছি, কিভাবে ভাঙিয়ে লিখছি ভাই, -2x লিখতে পারছি এবং -3x লিখতে পারছি, প্লাস 1 = 0। এটা কিন্তু তোমাদেরকে আমি বোঝানোর জন্য বড় করে দিচ্ছি, বাট পরীক্ষায় এইভাবে করবে না। পরীক্ষায় মুখে মুখে এই লসাগুটি করে ডাইরেক্ট এই লাইনে আসবে এবং ডাইরেক্ট শেষ লাইনে তোমরা চলে যেতে পারবে, ঠিক আছে। তাহলে x² - 2x প্লাস 1, এই 3xটিকে ডান দিকে চলিয়ে দিব, তাহলে মাইনাস আছে, তাহলে হয়ে গেল +3x। এখন জাস্ট মান পুট করো, তাহলে x এর জায়গায় তো x রয়েছে, আর এই টোটালটার মান কত বের করলাম আমরা, এই টোটালটার মান বের করলাম আমাদের 3x, কাটাকাটি করলে 1/3 হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার, ঠিক। ওকে, একই রকম অঙ্ক, একই রকম অঙ্ক দিয়েছে, আশা করি তোমরা করতে পারবে। এটা আমি তাও করে দিচ্ছি, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, ঠিক। একটু ওয়েট করো, আমি জলটি খেয়ে নিচ্ছি। ঠিক আছে, দেখে নাও। তাহলে ঠিক একই রকমভাবে এখানে x এর মানটি বের করে নেব আমরা। তাহলে আমরা যদি এটা লসাগু করে নিই তাহলে কি হবে, x + 1/x = 2। তাহলে এখানে x + 1 = এখানে হয়ে গেল 2x, অর্থাৎ x এর মান বেরিয়ে গেল 1। এই xটা বাঁদিকে চলে গেল, তাহলে বিয়োগ হয়ে যাবে, তাহলে x এর মান বেরিয়ে গেল 1। তো দেখো এগুলো আমাদের তোলার কোনো প্রয়োজন নেই, আমরা মাইন্ড ক্যালকুলেশন করব। কি বলেছে, x এর মান যদি 1 হয়, 1 এর কিউব কত, 1 এর কিউব তো 1 ভাই, প্লাস 1/1 এর কিউব কত, 1, ঠিক আছে ভাই, বাই 1 এর 18 পাওয়ার কত, 1, প্লাস 1/18 এর পাওয়ারও 1। তাহলে 2/2 আমাদের আসছে 2/2, অর্থাৎ কেটে দিলে আমাদের আসছে 1। দেখো এত বড় অঙ্কের মনে হয়েছিল আমাদের এটা বড় অ্যান্সার বের হবে, বাট ছোট অ্যান্সার বেরিয়ে গেল, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। এখন দেখো 9 মার্চ 2010 থেকে 21 মার্চ 2010 পর্যন্ত, ঠিক আছে, 2000 টাকার উপর প্রতি বছর 8.25% হারে আনুমানিক সরল সুদ কত। সরল সুদের ফর্মুলা হচ্ছে I = PTR/100। আমরা P জানি, P কত, 2000 টাকা, টাইম জানি না, সুদের হার কত, 8.25, আমাদের টাইমটা বের করতে হবে /100। টাইমটা কি বলেছে, 21 মে
থেকে 9 মে। দেখো সাল আমাদের একই রয়েছে, ও সরি এটা মার্চ, MARCH মার্চ, বিয়োগ করে নিচ্ছি। তাহলে এখানে প্রথমে আমাদের আসছে 9 মার্চ থেকে 31 মার্চ হয়ে যাচ্ছে 22, প্লাস এপ্রিলে 30টা দিন চলে যায়, প্লাস মের 21টা দিন এরা সুদে খাটালো, অর্থাৎ কত হয়ে গেল, এখানে হয়ে গেল 3, হয়ে গেল 73 ডে, অর্থাৎ 73 দিন আমরা সুদে খাটাবো। যেহেতু আমাদের এই PTR 100 এটা বছরের হিসাবে হয়, তাহলে কি হয়ে যাবে 73/365। ওকে, মেবি ক্লিয়ার। চলো ইন্টু 73 কত 365, এই দুটো পয়েন্টের জন্য নিচে আমাদের 100 চলে এলো। 73 সরি কত কেটে দিচ্ছি, হ্যাঁ 73 দিয়ে কেটে দিচ্ছি, এটা ডাইরেক্ট কাটা যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি 5 দিয়ে কেটে দেই তাহলে কি হয়ে গেল, 5 1 5, 5 6 30, 5 5 25, ঠিক আছে। এই দুটো শূন্য দুটো শূন্য, এখানে একটি শূন্য একটি শূন্য, 2 দিয়ে 5 দুগুনি 10, 5 দিয়ে 3 5 15, 3 5 15, অর্থাৎ তার সুদ কত পেয়ে যাব আমরা 33 রুপিস, অর্থাৎ 33 টাকা আমরা সুদ পাবো। সি নাম্বার হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। 15, 18, 27 এবং 30 দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি নির্বাচন করো। তাহলে প্রথমে আমরা কি করব, 15, 18, 27 এবং 30-এর আমরা এলসিএম বের করে নেব ভাই। এলসিএম বের করে নিলে কত হচ্ছে আমার 270, তোমরা বাড়িতে একটু করে নেবে এলসিএমটি, ঠিক। এখন 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 3টি 9 দিয়ে জাস্ট ভাগ করে দাও, 270 দিয়ে ভাগ করে দাও। 4 দিয়ে কাটলে কত হচ্ছে, 4 দুগুনি 8, বেশি হয়ে যাচ্ছে, 3 দিয়ে কেটে দিচ্ছি, 0 1 8, অর্থাৎ কত বের হচ্ছে 189। তাহলে এই সংখ্যা দ্বারা বিভাজ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কিন্তু এই আমাদের 810ই হয়। কেন স্যার, তাহলে দেখে নাও, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 999, ভাগশেষ কত থাকলো আমাদের 189, বিয়োগ করলে আমাদের 810ই বেরিয়ে যায়। তার মানে 810 এমন একটি সংখ্যা যার দ্বারা এই সমস্ত সংখ্যা বিভাজ্য অর্থাৎ ভাগ যায়। ওকে, অর্থাৎ এ নাম্বার কারেক্ট আনসার। কি বলেছে, একটি টাওয়ারের পাদদেশে 25 মিটার দূরত্বে সেটির শীর্ষে উন্নতি কোণ 60 ডিগ্রি, তাহলে টাওয়ারের আনুমানিক উচ্চতা কত। আমি একটি টাওয়ার বানিয়ে নিচ্ছি, টাওয়ার এবং শীর্ষ থেকে একটি স্থানের দূরত্ব হয়ে গেল আমাদের 25 মিটার, এবং সেখানে একটি শীর্ষে উন্নতি কোণ অর্থাৎ এই শীর্ষবিন্দুর এখানে উন্নতি কোণ তৈরি করেছে 60 ডিগ্রি। আমাদের হাইটটি জানতে চেয়েছে, আনুমানিক হাইটটি কত, ঠিক। সো লম্ব বাই ভূমি আমরা কি জানি, সর্বদা ট্যান থিটা হয়, ট্যান থিটা, থিটা অর্থাৎ ডিগ্রি, কত ডিগ্রি 60 ডিগ্রি কোণ তৈরি করেছে, 60 ডিগ্রি বুঝতে পারলাম। ওকে, লম্ব বের করতে বলেছে, লম্বের মান জানি না, ভূমি 25, ট্যান 60-র মান হচ্ছে √3, অর্থাৎ লম্ব এর মান হয়ে গেল 25√3। এবং আমরা সকলেই জানি বলেছে আনুমানিক উচ্চতা কত, √3-র মান আমরা সকলে জানি কত হয়, তোমরা যারা যারা জানো না একটু খেয়াল রাখো, √3 এর মান হয় 1.732, জাস্ট এটা দিয়ে মাল্টিপ্লাই করে দাও, ঠিক। যদি মাল্টিপ্লাই করে দাও তাহলে তোমাদের অ্যান্সার বেরাবে 43.3 মিটার। এটা হয়ে যাচ্ছে আমাদের আনুমানিক মান, ঠিক আছে, নটে সঠিক মান কিন্তু নয়, √3 কিন্তু সঠিক মান এটা নয়, এটা হচ্ছে আনুমানিক মান। এই কারণে প্রশ্ন আমাদের বলেছে আনুমানিক উচ্চতা কত। ওকে, অর্থাৎ ডি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। আর একটি সুন্দর অঙ্ক দিয়েছে, বয়স সংক্রান্ত সময় থেকে দিয়েছে, বয়স সংক্রান্ত অনুপাত। 4 বছর পূর্বে রাহুলের বয়সের সাথে বিকাশের বয়সের অনুপাত 3:5, ঠিক আছে 3:5। 6 বছর পরে ওই অনুপাত 4:5 হয়, তাহলে রাহুলের বয়স কত। এখানে একটু মানে গড়বড় আছে, রাহুলের বয়সের সাথে বিকাশের বয়সের অনুপাত। তাহলে 4 বছর পূর্বে রাহুলের বয়স ছিল কত,
ধরে নিচ্ছি আর ছিল, এখন 4 বছর পূর্বে ছিল অর্থাৎ এত। আবার বিকাশের কি ছিল, বিকাশের 4 বছর পূর্বে এদের বয়সের অনুপাত ছিল 3/5। দুটোকে আমরা ইসে করে নিলাম, বজ্রগুণ করে নিলাম, তাহলে আমাদের হয়ে গেল 5r মাইনাস 20 সমান সমান 3v মাইনাস 12। তাহলে 5r মাইনাস 3v সমান সমান 20টা ডান দিকে চলে গেল, আমাদের বেরিয়ে গেল 8। একইভাবে পরে কি বলেছে, 6 বছর পর, রাহুলের তো এটা ছিল 6 বছর পর, তাহলে কি হয়ে যাবে r প্লাস 6 b প্লাস 6। বিকাশের কত হয়ে গেল 4/5, এটাও ঠিক একই রকম ভাবে করে নিচ্ছি আমরা, করলে কত আসছে 5r প্লাস 30 সমান সমান 4b প্লাস 24, অর্থাৎ 5r মাইনাস 4b, আমি এক জায়গায় বি ধরেছি এক জায়গায় ভি ধরেছি, বিকাশ যাই হোক বি ধরে নিচ্ছি। তাহলে 30টা যদি ডান দিকে চলে যায় মাইনাস হয়ে যাবে, অর্থাৎ -6। এই দুটোকে এখন জাস্ট সমান করে দাও, তাহলে 5r মাইনাস 3b ইজ ইকুয়াল টু 8, আবার 5r মাইনাস 4b ইজ ইকুয়াল টু -6। আমরা যদি সমস্ত সংখ্যাকে বিয়োগ করে দেই তাহলে কি দাঁড়াবে, 5r কেটে যাবে, এই যে মাইনাসে, এই নিচের মাইনাস উপরের মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে বিয়োগ করে দাও, 4 থেকে 3 বিয়োগ করলে b, তাহলে b ইজ ইকুয়াল টু কত বের হচ্ছে, এটা মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ 14, b এর মান বেরিয়ে গেল 14। আমাদের কাছে জানতে চেয়েছে রাহুলের বর্তমান বয়স কত, এখানে যে কোনো একটিতে b এর মানটি পুট করে দাও, দেখবে বেরিয়ে আসবে। আমি করে দিচ্ছি সাইডে। r প্লাস 6, বিকাশের মান কত বের হলো 14 প্লাস 6 ইজ ইকুয়াল টু 4/5। তাহলে এখানে হয়ে গেল আমাদের 20, কাটাকাটি করা যাচ্ছে, কত 4 5 20, তাহলে r প্লাস 6 ইজ ইকুয়াল টু বজ্রগুণ করে দেবো, 4 4 16, অর্থাৎ r ইজ ইকুয়াল টু কত 16 থেকে 6 মাইনাস করে দিলে আমাদের 10, তাহলে রাহুলের বয়স হয়ে গেল আমাদের 10 বছর। আমরা আগের পোর্শনও বসাতে পারতাম, আমরা এখানে বসিয়ে করলাম, একটাতে বসালেই হলো, অ্যান্সার আমাদের বেরিয়ে আসবে। ওকে, আশা করি বুঝতে পেরেছি। সো তোমাদের সকল স্টুডেন্টদের বলতে চাই, যারা ভিডিওটি নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, কেননা আমি এরকম ভিডিও দিয়ে থাকি তোমাদের ফ্রি অফ কস্টে। এছাড়াও তোমরা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় এবং তোমাদের প্রিয়জনের কাছে ভিডিওটি ম্যাক্সিমামভাবে শেয়ার করো, যাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারে উইথ ফ্রি অফ কস্ট। ঠিক আছে, তোমরা সকলেই জানো সাবস্ক্রাইব হচ্ছে পুরোপুরি ফ্রি, তাই সমস্ত ভাই বোন বন্ধু বান্ধব, তোমাদের বন্ধু বলছি, ভাই বলছি, স্টুডেন্টদের বলছি, রিকোয়েস্ট করছি তোমরা সকলেই সাবস্ক্রাইব করে অবশ্যই একটি লাইক করো এবং কমেন্টে লিখে জানাও ভিডিওটি কেমন হয়েছে, এবং যদি কোনো জায়গায় ইমপ্রুভমেন্টের দরকার হয় অবভিয়াসলি আমাকে জানাবে, যাতে ইন ফিউচার অর্থাৎ নেক্সট ভিডিওতে আমি সেই ইমপ্রুভমেন্টটি করতে পারি। ঠিক আছে, ওকে, চলো নেক্সট কোশ্চেন। 12 জন পুরুষ এবং 16 জন মহিলা, এই অঙ্কটি অনেক স্টুডেন্টেরই ভুল হয়। সো আজকে আমরা খুবই সুন্দরভাবে এটা করব, ভালো করে মনোযোগ সহকারে দেখে নাও। 12 জন পুরুষ 16 জন মহিলা একটি কাজ 4 দিনে করতে পারে। আমরা লিখে নিচ্ছি 12 মেল প্লাস 16 ফিমেল একটি কাজ কতদিনে করে, 4 দিনে করতে পারে। আবার একজন পুরুষ একটি কাজ 80 দিনে করতে পারে। তাহলে আমরা যা সমান করে দেব, এদের কাজ এবং মানুষটির কাজ সমান করে দেব। ওই একই পরিমাণ কাজ একজন মানুষ করে, একটা মেল করে কত দিনে, 80 দিনে। উভয় পাশে কাটাকাটি করে দিচ্ছি, 4 দিয়ে কত আসে আমাদের 20। তাহলে এখানে 12 মেল প্লাস 16f ইজ ইকুয়াল টু 20m। তাই মেলগুলোকে এক সাইডে এবং ফিমেলগুলোকে এক সাইডে নিয়ে আসি, তাহলে 12 এখানে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 8 মেল হয়ে যাবে, অর্থাৎ ফিমেল 2 ফিমেল 1 মেল। অর্থাৎ
আমরা যদি এটাকে অনুপাতে প্রকাশ করি তাহলে মেল ইস টু ফিমেল কত বের হবে আমাদের? মেল ইস টু ফিমেল বেরিয়ে যাবে আমাদের 2:1। ঠিক, 2:1। এতটুকু করার কোনো মানেই ছিল না, যাই হোক। তাহলে একজন মহিলা টোটাল কাজটি কতদিনে করবে? ঠিক আছে, 2:1 হয়ে গেল। ওকে, এখন আবার আমরা এই লাইনটিকে আবার লিখব, 12 জন মেল 16 জন ফিমেল একটি কাজ 4 দিনে করে, দেন একজন মহিলা সেই কাজটি কত দিনে করবে? তাহলে একজন মহিলা অর্থাৎ 1 ফিমেল সেই কাজটি কত দিনে করবে? এই মানগুলোকে জাস্ট তোমরা বসিয়ে দাও। মেল মানে 2, ফিমেল মানে 1, তাহলে 12 × 2 24 প্লাস 16 × 4, আর এখানে তো এফ এর মান তো 1, তাহলে এখানে 1 এর সাথে যদি হোয়াট গুণ করি তাহলে হোয়াটই আমাদের আসবে। তাহলে কত হয়ে যাচ্ছে? 0। 40 × 4 = হোয়াট, কতদিন? তাহলে কতদিন লাগবে? 4 4 16, অর্থাৎ 160 দিন তাদের সময় লাগবে। কাদের? এই একজন মহিলার কাজটি করতে, অর্থাৎ সি নাম্বার অপশন হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। পুরক্ষণের একটি অঙ্ক, 7x + 5 ওকে ডিগ্রি এবং x + 5 ডিগ্রি, এরা যদি পরিপূরক কোণ হয় তাহলে x এর মান কত? পরিপূরক কোণ সবসময় মনে রাখবে, দুটো পরিপূরক কোণের মান সর্বদা 90 ডিগ্রি হয়, অর্থাৎ দুটো পরিপূরক কোণের যোগফল 7x + 5, এরা যদি পরিপূরক কোণ হয় তাহলে এদের যোগফল অবশ্যই আমাদের 90 হয়ে যাবে। জাস্ট ভাঙিয়ে দাও। তাহলে 7x + 5, আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটু ডেসক্রিপটিভভাবে করাচ্ছি, বাট এক্সামে কিন্তু এইভাবে করতে যাবে না, মুখে করে নেবে। 7x 1x কত হয়ে গেল? 8x, 5 হয়ে গেল 10, এই 10টি যদি ডান দিকে যায় তাহলে -10 হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 80, অর্থাৎ x এর মান বেরিয়ে যাবে 10, অর্থাৎ x এর মান জানতে চেয়েছে, x এর মান 10, অর্থাৎ এ নাম্বার হয়ে গেল রাইট অ্যান্সার। জালাল অমিত ফিরোজ একটি অংশীদারি ব্যবসাতে নিযুক্ত হয়েছেন। দেখো খুবই সুন্দর একটি অঙ্ক। ঠিক আছে, নিযুক্ত হলো। কি বলেছে? জালাল অমিতের থেকে 4 গুণ। কার থেকে? জালাল অমিতের থেকে, অর্থাৎ আমি এখানে লিখে নিচ্ছি জালাল অমিত আর কে? ফিরোজ। জালাল অমিতের থেকে 4 গুণ বিনিয়োগ করে এবং অমিত ফিরোজের সেই পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে তার 1/4, 1/4, তার 1/4 বিনিয়োগ করে। 3/4, অর্থাৎ সরি 3/4, 3/4। এটা কি 3/4 ছিল নাকি 1/4 ছিল? 3/4, ঠিক আছে, এটাই মনে ছিল। করে দেখছি, যদি অ্যান্সার না মেলে তাহলে এটা ভুল আছে, আমার একটু ভুল মনে হচ্ছে, কেননা এখানে মনে হয় 1/4 ছিল, আমি দেখেছিলাম কোশ্চেনে। যাই হোক, করছি অর্থ, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি জানি, ধরে নিচ্ছি ফিরোজ x টাকা ইনভেস্ট করেছে। এখন কি বলেছে? অমিত ফিরোজের 3/4, অর্থাৎ ফিরোজ তো এত করেছে, 3/4 মানে কি 3/4, এত বিনিয়োগ করলো। এখন জালাল আবার জালাল কি করলো? অমিতের থেকে আবার 4 গুণ বিনিয়োগ করলো। 4 গুণ মানে কত? অমিত তো এত করেছে, তাহলে 3/4x এর আবার 4 গুণ, অর্থাৎ 4 4 কেটে যায়, তাহলে এখানে হয়ে গেল 3x। তাহলে 3x 3/4x = x। এখন এগুলোকে আমরা কি করি? এগুলোকে আমরা সুন্দর অনুপাতে নিয়ে আসতে গেলে, অর্থাৎ অ্যাকচুয়াল অনুপাতে নিয়ে আসতে গেলে লসাগু দিয়ে গুণ করে দিই, কেননা এখানে একটি ফ্র্যাকশন রয়েছে। লসাগু আমাদের 4, এখানে যদি 4 দিয়ে গুণ করি এখানে আসবে আমাদের 12x, এখানে যদি 4 দিয়ে গুণ করি তাহলে এখানে এসে যাবে আমাদের 3x, আবার এখানে যদি 4 দিয়ে গুণ করি এখানে হয়ে যাবে আমাদের 4x। কার মান বের করতে বলেছে ভাই? দেখো, জালালের প্রাপ্ত অংশ। জালাল 12x পেয়েছে, টোটাল টাকা হচ্ছে 19,000, ঠিক আছে। এখন আমরা আনুপাতিক ভাগাহার, অর্থাৎ কি করব? 3টি সংখ্যাকে যোগ করে দেব। 3টি সংখ্যা যোগ করলে কত হয়? 12 আর 3 15, 4 19, অর্থাৎ টোটাল ইউনিট কাজ হচ্ছে 19, টোটাল ওদের 19 হচ্ছে। জালাল করেছে 12 ইউনিট, 19 দিয়ে কেটে দাও 1000, অর্থাৎ 12 1000-এ কত? 12,000। না, এটা ঠিকই রয়েছে, বুঝলাম, অর্থাৎ বি নাম্বার অপশন হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ওকে, অঙ্কটি ঠিকই রয়েছে, নাহলে ভুল হলে অ্যান্সারটি মিলতো না।
যাই হোক, এখানে আমি একটু ভুল দেখেছিলাম। ওকে, এভাবে আমরা এই অঙ্কটি সলভ করব। একটি কলেজে শিক্ষকদের 25% এবং শিক্ষিকাদের 1/3 সমান। ও এই জায়গাটিতে আমি 1/3 দেখেছি, হইতে পারে আমি একটু ভুল করেছি। যাই হোক, অংশের সমান। কলেজের শিক্ষক এবং শিক্ষিকাদের সংখ্যার অনুপাত কত? তাহলে শিক্ষকদের আমি জানি না, শিক্ষকদের ধরে নিচ্ছি এক্স, এদের কত 20%, 5%। ওকে, এর সংখ্যা শিক্ষিকাদের 1/, অর্থাৎ শিক্ষিকাদের 1/3 অংশের সমান। কাটাকাটি করে দিচ্ছি, 4 25 100, তাহলে x/4 আর এখানে y/3। তাহলে আমরা যদি এখন ওয়াইটিকে এখানে আনি এবং 4টিকে এখানে নিয়ে যাই, তাহলে কি দাঁড়াবে? x/y = 4/3, অর্থাৎ x/y হয়ে গেল 4:3। খুবই একটি সিম্পল অঙ্ক, বাচ্চা অঙ্ক ছিল, অর্থাৎ এই নাম্বার কারেক্ট অ্যান্সার হয়ে গেল। গুণফলটি করো, সিম্পল গুণফল, জাস্ট আমরা গুণ করব। হ্যাঁ, 5 5 25, 5 25 125, আর 5 625। দুটো শূন্য দেওয়া আছে সাথে, দুটো শূন্য দিয়ে নিলাম। এখন দেখো ক ঘর পয়েন্ট হয়েছে, 1 2 3 4 5 6 ঘর পর পয়েন্ট রয়েছে, তাহলে 1 2 3 4 5 6, অর্থাৎ 0 পয়েন্ট এত। আর শূন্যের পর তো শূন্যের দাম নেই, সরি পয়েন্টের পর তো শূন্যের দাম নেই, অর্থাৎ 0.0625 হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। কোথায় রয়েছে? এ নাম্বার অপশন দেখো রয়েছে কারেক্ট অ্যান্সার। একটি বন্টনের গড় হলো 15 এবং আদর্শ বিচ্যুতি হলো 5, বিচ্যুতি এর গুণাঙ্কের মান কত? দেখো এটা একটু ফর্মুলাটা তোমরা লিখে নাও, এরকম তোমরা কোশ্চেন দেখোনি হয়তো বা আগে। বিচ্যুতির আমার লেখা একটু বাজে, এর গুণাঙ্ক সমান সমান। সবসময় মনে রাখবে, বিচ্যুতির গুণাঙ্ক বের করতে গেলে উপরে লিখতে হবে আদর্শ বিচ্যুতি অর্থাৎ 5, আর নিচে লিখতে হবে বন্টনের গড় অর্থাৎ 15 ইন্টু 100, অনুপাতের জন্য 100। ঠিক আছে, 5 দিয়ে 3 5 15, 3 দিয়ে যদি 100কে আমি ভাগ করে দেই তাহলে কত আসছে আমাদের? 3 দিয়ে যদি আমি 100কে ভাগ করে দিই তাহলে আমাদের আসবে 33.33%। ওকে, সি নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এইটুকু তোমরা একটু তুলে নেবে কষ্ট করে, কেননা সচরাচর এরকম আমরা অঙ্ক দেখতে পারি না। বিচ্যুতির গুণাঙ্ক বের করতে গেলে কি করতে হয়? উপরে লিখতে লাগে আদর্শ বিচ্যুতি এবং নিচে লিখতে লাগে গড়, মাল্টিপ্লাই 100। ওকে, চলো। নিম্নলিখিত ভগ্নাংশগুলির গসাগু নির্ণয় করো। খুবই সিম্পল, এদের এলসিএম বের করতে বলেছে। যখনই ফ্র্যাকশনের এলসিএম বের করতে বলবে তখন উপরের অর্থাৎ লবগুলির কি করে দেব? লবগুলির এলসিএম করব এবং হরগুলির কি করে দেব? এইচসিএফ করে দেব, জাস্ট উল্টো করে দেব। ঠিক আছে, কেমন এটা ফ্র্যাকশনের। তাহলে 2 8 16 32, আমি যদি এদের এলসিএম করি দেখবা এলসিএম আমাদের 32ই আসবে। আর গসাগু 3 9 27 81, সবচেয়ে বড় কে ভাগ যাচ্ছে? 3 ভাগ যাচ্ছে এদের মধ্যে, অর্থাৎ 3 হয়ে গেল রাইট, অর্থাৎ সি নাম্বার হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তোমরা চাইলে তোমরা লসাগু গসাগু চ্যাপ্টারে যদি একটু অসুবিধা থাকে তোমাদের, তোমরা চাইলে আমার সুবিধার স্যারের লসাগু গসাগু চ্যাপ্টারটি দেখে নেবে। সেখানে আমি খুবই সুন্দরভাবে ফ্র্যাকশনের, এটা হচ্ছে ফ্র্যাকশনের লসাগু গসাগু, সেখানে সুন্দরভাবে শিখিয়ে দিয়েছি, সেখানে গিয়ে তোমরা শিখতে পারবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। একটি সংখ্যা পদ্ধতিতে, দ্যাট ইন্টারেস্টিং কোশ্চেন, এত সংখ্যাটিকে একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ করলাম, তার মানে আমি এটাকে ভাগ করলাম 11509, একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে ভাগ করলাম, জানি না এক্স দিয়ে ভাগ করলাম। ভাগ করা হলে মুকেশ ভাগফল হিসাবে 71 পেল এবং ভাগশেষ কত পেল? 7 পেল। তাহলে ভাজকটি কত? দেখো এই মানটা বের করার জন্য কি করি আমরা? এই দুটাকে গুণ করি, গুণ করার পর যদি যোগ করি তাহলে আমাদের এই মানটি বেরিয়ে আসবে। তো এটাই আমরা লিখে লিখে করব। তাহলে x ইন্টু 71 প্লাস ভাগশেষ 7 ইজুকাল টু এত। এটা আমাদের বাচ্চাদের একটি টপিক, 2-3 স্ট্যান্ডার্ডের একটি টপিক। যাই হোক, অনেক স্টুডেন্ট এটাই ভুল করে। 71x 70 যদি বিয়োগ হয়েছে তাহলে 11502। দেখো কাটাকাটি যাবে, আমরা দেখেই বুঝতে পারছি কাটা দিয়ে কত দিয়ে যাবে, শেষে 2 আছে, 2 দিয়ে যাবে, অর্থাৎ আমি কাটাকাটিটা শর্টকাটভাবে লিখছি 162। কাটাকাটি আর করে দেখালাম না, 162 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তার মানে ভাজকটি কত? ভাজকটি হয়ে যাবে আমাদের 162। তোমরা চাইলে ভাগ করে দেখতে পারো, দেখবে ঠিকই আসবে। ওকে, চলো। যদি
পিকিউ একটি সরলরেখার মধ্যবিন্দু হয়, তার মানে পিকিউ একটি সরলরেখা, এর মধ্যবিন্দু যদি এস হয়, এর মধ্যবিন্দু এই বিন্দুটা কাকে ধরলাম, এস কে ধরলাম, এবং আর এস থেকে ভিন্ন একটি বিন্দু যেখানে পি আর এবং আর কিউ, আর এস থেকে ভিন্ন একটি বিন্দু, তার মানে এখন আর এর মান কোথায় বসাতে পারি, আমি কিন্তু আর এখানেও ধরতে পারি, আবার এখানেও ধরতে পারি, যেহেতু ভিন্ন, দুটি ভিন্ন। এখন বলেছে পি আর সমান সমান আর কিউ, তাহলে পি আর অথবা আর কিউ আবার সমান বলেছে। এই কোশ্চেনটা একটু ভুল রয়েছে আমার যতটুকু মনে হচ্ছে, কেননা দেখো তুমি একটি জিনিস ভালো করে লক্ষ্য রাখো, আর কিন্তু একটি ভিন্ন একটি বিন্দু, যদি আমি এটাকে ধরি, এই বিন্দুটাকে যদি ধরি নেই, তাহলে তো এখানে তো আর ইসে হবে না, সরলরেখাই হবে না। আবার আমি যদি এই সরলরেখাটাকে ধরে নেই, তাহলে এখানে তো আর সরলরেখা হবেই না, তাহলে এই লাইনটার কোনো মানে নেই। ওকে, তো এটা একটু ভুল রয়েছে, আমি এটা করাতে পারলাম না। তোমরা যদি পারো এই অঙ্কটি করতে, তো অবশ্যই কমেন্টে করে দেখাবে বা বলবে হ্যাঁ স্যার আমি করেছি, এবং আমাকে জানাবে কীভাবে করেছো, ঠিক আছে। আর এটা মনে হয় রেলওয়ে ডিসকোয়ালিফাই করেছে এই অঙ্কটিকে, আমার যতটুকু মনে হয়, তোমরা তাও একটু চেক করে নেবে। ওকে, চলো 28 নাম্বার, দুটি ভিন্ন ওষুধে অ্যালকোহলের পরিমাণ 1.5% এবং 3.5%। নতুন মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ 2.5 হতে গেলে তাদের কি অনুপাতে মিশ্রণ করাতে হবে, মিশ্রিত করতে হবে। খুবই সিম্পল অঙ্ক, মিক্সচার অ্যালিগেশন থেকে দিয়েছে, তাহলে এখানে হচ্ছে 1.5 আর এখানে ধরে নেব 3.5, এবং দুটোকে মেশাবো, মেশানোর পর কত হতে হবে, 2.5 হতে হবে। অ্যালিগেশন করে দাও। অ্যালিগেশন কীভাবে করি, 3.5 মাইনাস 2.5 ইস টু, এখানে বড় কে 2.5 মাইনাস 1.5, তাহলে বিয়োগ করলে আমাদের 1 0, এখানে 1 0, তাই এটা কেটে দাও, এটাকে কেটে দাও, তাহলে কি বেরোবে 1:1 অনুপাতে আমাদের মেশাতে হবে, অর্থাৎ সি নাম্বার হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। 29 নাম্বার, ভালো কোশ্চেন। 500 টাকার উপর 7% বার্ষিক হারে, 700 টাকার উপর 10% বার্ষিক হারে এবং 1000 টাকার উপর 4% বার্ষিক হারে 3 বছরে মোট কত টাকা সুদ হবে। অনেক স্টুডেন্ট কি করবে এখানে, আমি করে দেখাচ্ছি। তাহলে 500 টাকার উপর 7% বার্ষিক হারে, অনেক স্টুডেন্ট পি টি এবং আর পি আর এবং টি টাইমকে ধরে নেবে 1 বছর, কিন্তু না ভাই, বলেছে 3 বছরের মোট সুদ কত, তার মানে এরও 3 বছরের, এ পাশেও 3 বছর, এই পাশেও 3 বছরের কত টাকা হবে, আমি করে নিচ্ছি, বুঝতে পারবে। প্লাস 700 টাকার উপর 10% হার কত বছর, এখানেও কিন্তু 3 বছর বাই 100, প্লাস 1000 টাকার উপর কত 4% হারে, এখানেও 3 বছর, তাহলে টোটাল 3 বছর বলেনি, কিন্তু এখানে সর্বমোট 3 বছর বলেনি, বলেছে 3টি 3 বছর করে খাটবে, তাহলে টোটাল সুদ কত হবে। 0 0 কেটে দেই, 0 0 কেটে দেই, এখানে 100 লিখি নেই আমি, 0 0 কেটে দিলাম, তাহলে কত হয়ে গেল, 3 3 5 15, 15 7 হয়ে গেল আমাদের 105 টাকা, প্লাস 3 7 21 10 210 টাকা, প্লাস 3 4 12 হয়ে গেল 120 টাকা। যোগ করলে আমাদের শেষে তো 5 আসবেই, শেষে 5 দিয়ে একটি অপশন রয়েছে, অর্থাৎ 435 হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। তার মানে সুদ কত, এত টাকা। আর কীভাবে বুঝলাম, দেখো লাস্টে 5 একটি অপশানে রয়েছে, সব 0 0 দিয়ে, তার মানে এগুলো হতেই পারে না। ওকে, এভাবে কিন্তু আমরা খুবই কম সময়ে অপশন টেস্টের মাধ্যমে অঙ্ক করতে পারি, ঠিক আছে। অঙ্ক করার শেষের জাস্ট লাস্ট ইউনিটটা বের করে নেবে, যদি মেলাতে পারো, লাস্ট ইউনিট যদি মিলে যায় তাহলে বুঝে যাবে হ্যাঁ 5-এর একটাই রয়েছে, তাহলে এটাই অ্যান্সার। তাহলে আমরা চলে যাচ্ছি এই 9 নাম্বার সেটের শেষ অঙ্ক, 30 নাম্বার অঙ্ক। একটি সংখ্যার 70%-এর 5/7 মান হচ্ছে 90, একটি সংখ্যাকে ধরে নিচ্ছি এক্স, এর 70% 70/100, এর কি বলেছে, এর মানে কি জানি আমরা, গুণ জানি, কত 5/7, এর মান 90 বলেছে, তাহলে সংখ্যাটি কত। খুবই সিম্পল একটি সংখ্যা, 7 7 কেটে দিব, 5 2 10, 2 আসলো, তাহলে x/2 হলো বাই 90, তার মানে x এর মান বেরিয়ে গেল 180, তার মানে x এর মান হয়ে গেল 180। ওকে, সো আজকে আমি খুবই সুন্দরভাবে এই প্র্যাকটিস সেটটি তোমাদেরকে সলভ করালাম। আমি আবারও বলছি, এই প্র্যাকটিস সেটটি যেটি করালাম সেটি হচ্ছে 12 এপ্রিল
2016 সালের আরআরবি এনটিপিসি এক্সামের থার্ড শিফট। ওকে, তোমরা চাইলে গুগলে গিয়ে কোশ্চেন বের করে নিতে পারো এবং তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। আশা করি ভিডিওটি দেখে ভালো লেগেছে। তো অবশ্যই যারা নতুন দেখছো, যেটা করার সেটা করে দেবে, আর আমি বলবো না। আর যারা অনেক দিন ধরে দেখছো আমাকে, তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হয়েছে। সো আজকে এটুকুই রাখছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে।